নমস্কার। আজকের ফেসবুক লাইভে আমরা এসে গেছি ডায়াবেটিক ফুড সম্পর্কে কিছু তথ্য এবং আলোচনা করার ব্যাপারে। আমি ডক্টর রিদিশ নারায়ণ চক্রবর্তী, কনসালটেন্ট এন্ডোক্রিনোলজিস্ট অ্যান্ড ডায়াবেটোলজিস্ট অ্যাট এনএইচ রবীন্দ্রনাথ ঠাকুর হসপিটাল। আর আমার সঙ্গে রয়েছেন ডক্টর সব্যসাচী বাসু, কনসালটেন্ট প্লাস্টিক সার্জন অ্যাট দ্য সেম হসপিটাল, রবীন্দ্রনাথ ঠাকুর হসপিটাল। তো আমরা যেটা আজকে আলোচনা করব, খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, যে আমরা সবসময় ডায়াবেটিস সম্পর্কে এত আলোচনা করি, কিন্তু দেখো ডায়াবেটিক ফুড একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা অনেক সময় একটু স্কিপ হয়ে যায় বা নেগলেক্ট হয়ে যায়। আমাদের পুরো শরীরটা দাঁড়িয়ে আছে পায়ের ওপর, সেইটার উপরে তো আমাদের নিশ্চয়ই নজর দিতে হবে, কারণ পুরো ওয়েটটা সেটা সারা জীবন বয়ে বেড়াচ্ছে। এবার ডায়াবেটিস নিয়ে যখন আমাদের কাছে পেশেন্ট আসে, ধরো বহু লং স্ট্যান্ডিং ডায়াবেটিস হয়ে আছে, তারা অনেক সময় বলে যে পায়ের তলায় কিরকম একটা কিলপিল করে বাইছে, পিঁপড়ে বাইছে, ঝিনঝিন করছে, তুলো দিয়ে মোড়া রয়েছে, এরকম অনেক সময় বলে। বা ধরো গ্রামের পেশেন্ট তোমাদের কাছে অনেক সময় আসে, ধরো পায়ে একটা হঠাৎ করে কিছু ফুটে গেছে, বেয়ার ফুট হেঁটেছে খালি পায়ে, তারপরে একটা মানে তিল থেকে তাল হয়ে গেছে, একটা ঘা হয়ে গেছে, একটা সমস্যা হয়েছে। তো এই ক্ষেত্রে আমরা তোমার কাছে জানবার আছে যে এই ডায়াবেটিক ফুডটা সম্পর্কে তুমি কিভাবে এটাকে দেখো, বা তোমার কাছে কিভাবে পেশেন্টরা আসে? অ্যাকচুয়ালি ডায়াবেটিক ফুড যখনই দেখি আমরা তখনই একটা আলসার বা কখনো অ্যাবসেস বা কখনো রকম বড় একটা কোনো লিশন আছে যেটা নিয়ে পেশেন্ট কিন্তু বুঝতে পারে না, জানে না, কোনো ট্রমার হিস্ট্রি দিতে পারে না যে এই সময় আমার চোটটা লেগেছে। সেটার কারণটা কেন হয়? কারণ আমরা একটা কথা বলি, সেটাকে বলে ডায়াবেটিক নিউরোপ্যাথি। মানে ডায়াবেটিস যখন হয়, অনেক দিন ধরে যখন ডায়াবেটিস থাকে, তখন আস্তে আস্তে নার্ভ যেগুলো আছে সেই নার্ভগুলো আস্তে আস্তে নষ্ট হতে শুরু করে। এবং তার সঙ্গে আরেকটা সেকেন্ড কম্পোনেন্ট যেটাকে বলে অ্যাঞ্জিওপ্যাথি, মাইক্রো অ্যাঞ্জিওপ্যাথি, যাতে যে ভেসেলগুলো নার্ভগুলোকে সাপ্লাই করে সেগুলো নষ্ট হয় এবং টোটাল ভেসেলও কম হয়। যখন ব্লাড সাপ্লাই কোনো একটা জায়গাতে কম যাচ্ছে, তখন আমাদের খুব সাধারণ জ্ঞান বলে যে কোনো ঘা হলে সেই ঘাটা শুকোয় না, কারণ সেখানে রক্ত সাপ্লাই কম। 2 নম্বর, সেই একই জায়গায় যদি নার্ভ ভালো না থাকে, তাহলে এই যে চোট লাগছে বা ব্যথা লাগছে সেই সেন্সেশনটা আসে না। ব্যথা তো ঠিকই লাগছে, স্কিনের ওপরে কিন্তু এফেক্টটা ভালোই হচ্ছে, কিন্তু তার ব্রেনে কাজ করছে না যে আমার ব্যথা হচ্ছে। তাই অনেকটা বেশি ব্যথা হলেও তার মনে হচ্ছে ঠিকই তো আছে, অসুবিধা তো কিছু নেই। তাই যতক্ষণে একটা বড় আলসার, ব্লিডিং এরকম অবস্থা না হচ্ছে, তখন থেকে ওরা পেশেন্টরা প্রেজেন্ট করে না। একদম। এবং এখান থেকে আমি পিক আপ করে বলি যে অনেকে এই জিনিসটাকে প্রাথমিক দিকে খুব নেগলেক্ট করে। ধরো একটা চোট লেগেও গেল, তিনি দেখতেও পেলেন, হয়তো সেন্সটা আসছে না, কিন্তু উনি দেখলেন যে একটু ব্লিড হয়েছে, কাট হয়েছে, তারপরেও ধরি উনি স্টেপ নিলেন না, এবং বেশ কিছু দিনের মাথায় সেটা হয়তো অনেক বড় আকার নিয়ে তাকে যেতে হচ্ছে ডাক্তারের কাছে। তো আমাদের এইটা একটা সোশ্যাল মেসেজ এখানে নিশ্চয়ই দিতে হবে যে আপনার যদি ডায়াবেটিস থাকে, আর বিশেষ করে যাদের লং স্ট্যান্ডিং ডায়াবেটিস, যাদের এই সম্ভাবনা বেশি যে তাদের নার্ভ ড্যামেজ হয়েছে, বা তুমি যেরকম বললে অ্যাঞ্জিওপ্যাথি রয়েছে, সেক্ষেত্রে রক্ত সঞ্চালনটা অনেকটা কমে গেছে, সেক্ষেত্রে তাদের হয়তো খুব আর্লি স্টেজে যদি ঘটেও যায়, তাহলে তারা যেন ডক্টরের পরামর্শটা নেন, যাতে এই জিনিসটা একটা বড় আকার ধারণ না করে। এবং যে ভয়টা আমরা সবসময়, বা পেশেন্টরাও জিজ্ঞেস করে আমার কি পা কাটতে হবে, এই যে ভয়টা তারা পান, তাহলে সেটাকে যদি আমরা কমাতে চাই, তাহলে নিশ্চয়ই তাদেরকে প্রথম থেকে একটুখানি সাবধান হতে হবে। আর্লি প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার। যখনই পেশেন্ট আর্লি প্রেজেন্ট করে আমাদের কাছে, আমরা কিন্তু কিছু কিছু জিনিস করতে পারি। আর যখন আমরা দেখি অনেকটা দেরি হয়ে গেছে, পেশেন্ট এসে বলছে আমার তো ব্যথা করে না, ঘা অত বড় হয়ে গেছে অথচ ব্যথা করে না, খুব স্বাভাবিক, নার্ভগুলো খারাপ থাকলে তো ব্যথা করবে। ঠিক, ঠিক। তাহলে সেক্ষেত্রে এইটা খুব ইম্পর্টেন্ট যে আপনার কাছে উপসর্গ আসছে না মানেই সমস্যা নেই, এটা কিন্তু নয়। কাজে এটাকে আপনাকে প্রাথমিক একটা ধারণা থাকতে হবে যে এই ঘটনাটি ঘটতে পারে। এবার আমি পরের অংশটায় আসছি। ধরো ডায়াবেটিক ফুডে একজন এফেক্টেড হলেন, সেক্ষেত্রে তার যে আমরা পরীক্ষা নিরীক্ষা, ধরো আমার কাছে যখন আসছে অ্যাজ এ এন্ডোক্রিনোলজিস্ট, আমি তো তাকে বিভিন্ন পরীক্ষা করতে দিচ্ছি, ধরো নার্ভ কন্ডাকশন স্টাডিজ দিলাম, বা ধরো তোকে আমি ডপলার করতে দিলাম যে রক্ত সঞ্চালন কি স্টেজে আছে এটা বোঝার জন্য, আর কিছু যে পেরিফেরি আমরা পরীক্ষাগুলো করি সেগুলো করলাম। এইবার আমি দেখলাম যে একটা নন হিডিং আলসার তৈরি হয়েছে, বা একটা সমস্যা হয়েছে, বড় ঘা হয়েছে। এবার ধরো আমি তোমার কাছে তাকে পাঠালাম, তোমার সেখানে অ্যাসেসমেন্ট কি হবে এবং ম্যানেজমেন্টটা তুমি তাকে কিভাবে প্রোভাইড করবে? আমাদের কাছে যখন পেশেন্ট আসে অনেক সময়, হ্যাঁ, ঘা নিয়ে আসে বা কখনো কখনো অ্যাবসেস, যেটা ফোড়া বলি আমরা, অনেকটা পাস জমে আছে, ঠিক, এরকম ভাবেও আবার আসে। ঠিক। আবার দেখা যায় অনেক মানে সময় যে সেলুলাইটিস নিয়েও আসে সেলুলাইটিস একটা। নিয়েও আসে। আবার অনেকবার বারবার আলসার হচ্ছে, বারবার ভালো হচ্ছে, আবার আলসার হচ্ছে, আবার ভালো একবার হচ্ছে, এক পায়ে হচ্ছে, আবার ওই পায়ে হচ্ছে, সেম জায়গায়, এটাও এরকম সময়। ভাবে আমাদের কাছে আসে। ঠিক। তো সবার আগে তো স্বাভাবিক আমাদের নার্ভ আর ভেসেল, যে দুটো জিনিস যেটা মেন প্যাথোলজি আমাদের,
সেই দুটোকে আমাদের দেখতে হয় যে কতটা কি ব্লাড সাপ্লাই আছে, কতটা কি নার্ভ সাপ্লাই আছে। এরপরে শুরু হয় সার্জিক্যাল চিকিৎসা। চিকিৎসার মধ্যে দেখতে হয়, একটা হচ্ছে যদি অ্যাবসেস থাকে বা যদি সেলুলাইটিস থাকে, তাহলে সেটাকে আর্জেন্ট ম্যানেজমেন্ট, যেটাকে এমার্জেন্সি, তাড়াতাড়ি করে ড্রেন করা সেই জিনিসটাকে, কারণ ওই যে পুঁজটা জমে আছে সেই পুঁজটা রক্তে মিশে গিয়ে পেশেন্টের সেপসিস হয়ে যেতে পারে। ঠিক। তো তখন আর্লি সার্জারি ইজ বেটার। সেকেন্ড হচ্ছে যখন অতটা এমার্জেন্সি হয়তো নয়, কিন্তু একটা আলসার হয়ে আছে এবং সেখানে ইনফেক্টেড হয়ে আছে, তো সেটাকে ডিব্রাইডমেন্ট করা, ডিব্রাইডমেন্ট করে লোকাল কোনো ফ্ল্যাপ হোক, কোনো গ্রাফট হোক বা কিছু একটা করে ঘাটাকে ভরিয়ে দেওয়া, সেটা খুব এসেনশিয়াল। কারণ যত বেশি দিন ধরে এই ঘাটা থেকে যায় তত ওটা বাড়তে থাকে। খুব স্বাভাবিক পেশেন্টের যে যত্ন নেওয়া, বা পেশেন্ট কতটা কি জুতো পরছে, কিভাবে ঠিক। থাকছে, সুগার কন্ট্রোল হচ্ছে কিনা, হুম সব হুম, থেকে গুরুত্বপূর্ণ ঠিক। জিনিস। কারণ আমি সার্জারি করলাম এবং হুম। আপনার সুগার কন্ট্রোল হলো না, কোনো সার্জন কিন্তু আপনাকে বলবে না যে আমি সার্জারি করব এবং আপনার সুগার যদি কন্ট্রোলে না থাকে তাও আপনার ভালো হয়ে যাবে, ঠিক। সম্ভবই নয়। ঠিক। তাহলে মূল স্তম্ভটা হচ্ছে যে সুগারটা ডেফিনেটলি, মানে মেটাবলিক প্যারামিটার যেগুলো, সেগুলো তো আমাকে ঠিক রাখতেই হবে। সঙ্গে সেই এরিয়াতে যে সমস্যা হয়েছে সেইটাকে অ্যাড্রেস করতে হবে। সেটা যেরকম তুমি বললে, সেলুলাইটিস হলে একটা অ্যান্টিবায়োটিক দেওয়া হলো, যে ক্ষেত্রে পুঁজ জমে গেছে আমরা সেটাকে এমার্জেন্সি ড্রেন করলাম, কিছু ক্ষেত্রে আলসার হয়ে আছে সেটা আমরা একটা প্ল্যান্ড ওয়েতে এগোলাম, সার্জারি করলাম, সেই ক্ষেত্রে আমরা এই ব্যাপারটাকে ঠিকমতো অ্যাড্রেস করতে পারবো। আর তোমার কাছে আরেকটু জানার আছে, সেটা হচ্ছে যে এখন মডার্ন থেরাপির ক্ষেত্রে আমরা কি কি অফার করতে পারি পেশেন্টকে, যেগুলো তাদেরকে অনেকটা ভালো রাখতে পারে। কেন দেখো, এই যে আমাদের অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিং, সেটা তো এফেক্টেড হচ্ছে। একজন ধরো ইনকাম করে, সে তো আটকে যাচ্ছে, তার কেয়ার গিভার সেও তো সেখানে বদ্ধ হয়ে যাচ্ছে, কারণ পুরো জিনিসটা পুরো ফ্যামিলিটাকে এফেক্ট করছে। সেক্ষেত্রে আমরা কিভাবে আমরা একটু বেটার লাইফ অফার করতে পারি পেশেন্টদেরকে? কিছু নতুন ডেভেলপমেন্টস আছে, কিছু নতুন অ্যাডভান্সমেন্ট আছে, যাদের এই ক্রনিক ডায়াবেটিক ফুড আলসার, সব সময় যেন আলসার ভালো করে দেওয়া হচ্ছে, তারপরে আবার ফিরে আসছে, আবার অ্যাবসেস নিয়ে আসছে। তো তখন তাতে আমরা কি দেখি, আমরা প্রেশার পয়েন্টস গুলো দেখি। প্রেশার পয়েন্টস যেগুলো ফুটের আছে, সেই প্রেশার পয়েন্টস গুলো যে কোন জায়গায় সেই স্টেপটা ফেলছে, এবং সেই প্রেশার পয়েন্টস গুলোকে আমরা প্রেশার রিলিজ করার চেষ্টা করি। প্রেশার কিভাবে রিলিজ করতে পারি, আমরা ওই জায়গাতে এমন কিছু সার্জারিজ করি যাতে এই পায়ের যে আর্চটা আছে, যে যে জায়গাগুলোয় প্রেশারটা পড়ে, সেই জায়গাগুলো যেন সেই প্রেশারের জায়গা থেকে সরে যায়, যাতে ঘাটা আস্তে আস্তে ওই ঘাটার ওপরে যেন প্রেশারটা না পড়ে, এবং ধীরে ধীরে আচ্ছা। ধীরে ধীরে, এটা একটা লং স্ট্যান্ডিং প্রসেস এবং বেশ সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু আস্তে আস্তে কিন্তু এটা দেখি আমরা ভালো হয়ে ওঠে। এরকম বিভিন্ন কিছু সার্জারিজ আছে এখন, অ্যাডভান্স সার্জারিজ এগুলোর মধ্যে, যাতে এটা সম্ভব। ঠিক। তাহলে আমরা মোটামুটি আলোচনা থেকে যেটা বুঝলাম, যেটা টেক হোম মেসেজ দেওয়া দরকার, সেটা হচ্ছে যে ডায়াবেটিক ফুড নিশ্চয়ই একটা চিন্তা সৃষ্টিকারী ব্যাপার, কিন্তু এটাতে এমন ভয় পাওয়ার কিছু নেই যে আমার লিম্ব লস হয়েই যাবে। প্রথম থেকে যেটা পেশেন্টের একটা নেগেটিভ পেসিমিজম থাকে যে আমার কি পাটা কাটতেই হবে, এখানে বলা উচিত যাতে এই সম্ভাবনাটাকে অলমোস্ট জিরো করা যায়। তার জন্য আমাদের যদি 1 2 3 4 5 বলা হয়, তাহলে আমি তো আমার তরফ থেকে নিশ্চয়ই বলবো সুগার কন্ট্রোল করবেন, প্রেশার কন্ট্রোল করবেন, কোলেস্ট্রল কন্ট্রোল করবেন, এবং লাইফস্টাইলে স্মোকিং নিশ্চয়ই ছাড়বেন, কারণ অনেক ক্ষেত্রে এইগুলো কমপ্লিকেট করতে পারে কিছু কিছু কন্ডিশনকে। তার সঙ্গে ধরো যদি ঘটে যায় আনফরচুনেট সিচুয়েশন যে একটা হলো, তিনি যেন ইমিডিয়েট, যিনি স্পেশালিস্টের ব্যাপারে, যেন তুমি দেখো ডায়াবেটিক ফুড, সেই ব্যাপারে যেন তারা পরামর্শটা নেন, এবং যে গাইডেন্সটা তোমরা প্রোভাইড করবে অ্যাজ এ হোল টিম আমরা যেটা দেবো, সেটা যদি ওনারা ফলো করেন, তাহলে প্রবাবিলিটি এটা বলছে যে তাদের আউটকাম অনেকটা বেটার হবে। এই মেসেজ দিয়ে আমরা আজকের ফেসবুক লাইভ শেষ করছি। আমাদের তরফ থেকে নমস্কার, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।